আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার এখন একটা ভীষণভাবে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন, সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার নাকি হয়েছেন তিনি। স্যারের ভেতরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব সবসময় আছে, তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান, কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় ভিকটিম এই 16 মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সারা বাংলাদেশে মব বেড়েছে, গণপিটুনি বেড়েছে, সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে, সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না। তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা, কিন্তু তিনি ক্রমাগত তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেন, না হলে একেবারে জায়গা মতো যেই অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের ভিড় থাকবে সেখানে গিয়ে এ ধরনের একটা কথা বলেন, যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন। কারণ শুরুতেই যেটা বললাম, দেখেন আসিফ নজরুল যে আজকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, এসব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে, এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি। তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল, সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন, এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে, এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন। এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন, এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায়। এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন, কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে, কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ফেসবুকে তার বিখ্যাত স্ট্যাটাস আছেন যে তিনি মুজিব বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে, বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে, তরুণের কাছে। নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারিনি ঠিক মতো, না তার বিরোধীরা, না তার স্তাবকের পাল, না তার নিজের প্রতিষ্ঠিত দল, এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর, অনেক মহান, অনেক মানবিক, অনেক মঙ্গলময়। এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল, ওনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, তখন
তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে। তিনি বলছেন উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, রেহানা আর উনার স্ত্রীর ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকের ভেতর নরম নদী উতলে ওঠে। তো আমার স্যার, আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে। 16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম, আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেনই মিডিয়ায় তার প্রভাবের কারণে, এবং এ কারণে এখন তিনি আবারও দেখবেন খালেদা জিয়ার জানাজার দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল স্যার এমন ভাবে ছুটোছুটি করছেন, মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন। মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে কারা কারা দাঁড়াবেন তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন। মানে জানাজাটা তিনি নিজে একরকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন, না হলে সরকারি ব্যবস্থাপনায় এ কাজ চলছিলই না, এমন ছুটোছুটি করছিলেন। এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাচুমাচু করে বসেছি, আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি, এসব অপপ্রচার বন্ধ করা উচিত। মানে এর মাধ্যমে তিনি আসলে একরকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। মানে লোকে নজর করলো কিনা, কারণ সারা বাংলাদেশ তখন লাখ লাখ মানুষ জানাজায় যোগ দিয়েছেন, একরকমের শোক, খালেদা জিয়া নিয়েই কথা চলছে, তিনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে, কিন্তু তাকেই যে সরকার পাঠালো, এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন, সবাই নজর করছেন কিনা, কাজেই তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত, সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিবি। কিন্তু তারেক রহমানকে সিবি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে, একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে? আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান, সব দুয়ার খোলা রাখতে চান। সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ। বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা, তারা কিভাবে কাজ করে তিনি জানেন না, আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না, এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না। কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন। আর তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না। মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ। এর মাধ্যমে তিনি আবার মানে যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে, সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে, তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন, খালেদা জিয়ার জানাজায় দৌড়াদৌড়ি করছেন, অন্যদিকে তিনি আবার গোলামির দিন শেষ বলে স্ট্যাটাস দিয়ে একটা আরেক দল যারা কিনা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে, মানে অপর পক্ষটি জামায়াতে ইসলামী, তাদেরকেও তিনি সুখী রাখার চেষ্টা করলেন। কাজে স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। দেখা যাক আগামী সরকারের মন্ত্রিত্ব স্যারের কপালে জোটে নাকি এই সরকারই দীর্ঘায়িত হয় স্যারদের মতো ব্যক্তিত্বদের ব্যাপক প্রচেষ্টায়। আজকে যে ভিডিওটি করছি এটি জনস্বার্থে, এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কোনো কামনা বাসনা নেই। এবং এই ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা, হাজারো বিপদ বিপত্তি, অভাব এবং অভিযোগ, বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে, সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষ হয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দেই, যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা উনি চীন সফরে যাচ্ছিলেন। আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন সফরে যাবেন না, আন্দোলনের মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না। কোনো টেলিফোনে না বা ওনার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক নেই, আমি এই ভিডিও বার্তাতে বলেছিলাম। এবং আমি যতটা জানি যে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন। তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন, ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তো তিনি চীন সফরে গেলেন, চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে। আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত।
আমি আরেকটা ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না। প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা, ঠাট্টা মশকরা, এরপর নানা রকম পিঠা পায়েসের উৎসব থেকে শুরু করে যা কিছু একটা ট্রেডিশন হিসেবে আপনি চালু করেছেন গণভবনে, এইবার সেটা করতে যাবেন না। এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে, এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না। মুখ ফসকে এমন কিছু বের হয়ে যাবে বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন না। অবাক করার ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ, একেবারেই মানে যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি আসলে কেন বলি বা কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে। কিন্তু এরপরে অবাক করার একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায়। বেশিরভাগ কথাই অক্ষরে অক্ষরে ফলে যায়। তো আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে দোয়া করি, আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না। কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ দেই, মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বিশ্বাস করেন আমার জীবনের একটা অভিশাপ কখনো বিফলে যায়নি। এই কারণে আমি করি কি, আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে, চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি 10 বার চিন্তা করি যেন আমার কোনো দীর্ঘশ্বাস বা আমার কোনো অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তিত না হয়। এর কারণ হলো একেবারে ছোটোকাল থেকে যার ব্যাপারে কষ্ট পেয়েছি, যে ব্যাপারে আফসোস করেছি, যে ব্যাপারে হাহাকার করেছি, প্রত্যেকটা জিনিস, একটা সিঙ্গেল জিনিস বাদ নাই, প্রতিপক্ষকে তছনছ করে দিয়েছে। যখন আমার বাড়িটা ভাঙা হলো তখন আমার খুব কষ্ট হয়েছিল এবং আমি টেলিভিশনে এসে বললাম যে এমন সময় আসবে 32 নম্বর ভাঙা হবে, সুধা সদন ভাঙা হবে, আওয়ামী লীগের অফিস ভাঙা হবে। দেখেন সেই ঘটনা ঘটে গেছে। আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো 2012 সালে, তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায়ের মধ্যে ডুবিয়ে দিলেন, যারা আমার রাজনৈতিক জীবন তছনছ করে দিলেন, একটা সময় তাদের তকদির তছনছ হয়ে যাবে। আজ দেখেন কি অবস্থা হলো। সালমান এফ রহমান, আনিসুল হক থেকে শুরু করে অন্য যারা আছে। 2018 সালে আমি বিএনপিতে ইলেকশন করলাম। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি নুরুল হুদা এবং তার ভাগিনা জনাব কি যেন নাম ভদ্রলোকের, শাহজাদা। তো উনরা মানে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম ছারখার করে ফেললো। আল্লাহ রহমত, দেখেন আমি তো সসম্মানে মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি, কিন্তু ওই সকল লোক তাদের জীবন কিয়ামত হয়ে গেছে। তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত ক্ষোভ নাই, দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, স্বার্থ নাই, কিচ্ছু নেই। বরং এই সরকারে যারা কর্তা ব্যক্তি অলমোস্ট সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ক্ষমতা যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি, কিন্তু সম্পর্ক ছিল এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না। কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে আমি গত 17-18 মাসে অনেক কিছুই পেতে পারতাম, অনেক সুবিধা নিতে পারতাম। কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে, সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা অ্যাটলিস্ট নির্মোহভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কী আলোচনা হচ্ছে। এর কারণ হলো ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয়। আবার ধরুন এই যে বিএনপির সুসময় যাচ্ছে, তারেক রহমান সাহেব আসছেন, সেখানেও কিন্তু আমি নির্মোহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ, সেই আওয়াজটা তারা শুনতে পারেন। কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম, ইলেকশন করতে চাইতাম, দলের বড় পদপদবি চাইতাম, আমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব হতো না। তো এনিওয়ে, এখন যে কথা বলবো সেই কথাটাও এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে, সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, বিএনপি বিপদে পড়বে, তারেক রহমান সাহেব বিপদে পড়বেন, জামাত বিপদে পড়বে, জামাতের আমির বিপদে পড়বেন, আর এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো বটেই, আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন। এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম, যে ছোট্ট একটা ঘটনা ঘটবে, এটা বারুদের মতো বা স্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কবে পড়বে আমরা সেটা জানি না,
এখনও তদ্রূপ। গত 17 মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারপরে সরকারের যে ব্যর্থতা, চারিদিকে দুর্নীতির যে মহোৎসব, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা, মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা, ক্লান্তি, সব কিছু টগবগিয়ে টগবগিয়ে ফুটছে। তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর, ক্ষোভ দেখানোর, রাগ দেখানোর, ক্রোধ দেখানোর, সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে ভারত, পাকিস্তান, তারপর আমেরিকা, এই দেশগুলো না আমাদের দিকে একেবারে মানে যাকে বলে ওত পেতে আছে। এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে, তারপর ঈগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে, আমরা যারা একটু ভাবতে পারি, কল্পনা করতে পারি, এ দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা মানে রীতিমতো শুকিয়ে যায়। তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা, যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে। সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিক। দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না। এবং গত কয়েক বছরে, 5 থেকে 6 বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে। অজপাড়াগাঁয়ে, একেবারে গ্রাম অঞ্চলে, যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করত, জ্বালানি কাঠ, গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে, জ্বালানির উপাদান, সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা, ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতেন। এবং 70-এর দশকের গ্রাম বাংলার 100% জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক নির্ভর। কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে, এলএনজিতে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে। তো এই যে সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাসে এখন মানে চরাঞ্চল, প্রত্যন্ত চরাঞ্চল, সেখানে একটু সঙ্গতিপূর্ণ পরিবার, তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে। তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস, এই গ্যাস এর যে মূল্যবৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, মানুষ ক্ষোভে ফুটছে। এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয়, মানে প্রতিটি ঘরের, এই ঢাকা শহরের 1 কোটি লোক রাস্তায় নেমে আসবে, মা বোনেরা। এবং এটা একটা ভয়াবহ, মানে যে কোনো একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান, যেটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল, তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না। এবং ফ্রেঞ্চ রেভলিউশন যেটা হলো, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টাও কিন্তু পুরুষেরা ব্যর্থ হয়েছিল, নারীরা বের হয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল, মানে উপলক্ষ্য ছিল যে রুটির দাম বেড়ে গেছে, তো সেই রুটির দাম কমানোর জন্য, দেখেন মানে তেমন কিছু না, রুটির দাম বেড়ে গেছে, সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন, সেই বেলুন হাতে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো। পুরো প্যারিসের রাস্তা ভরে গেল রমণীতে। আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়লো, একটা বিপ্লব হয়ে গেল, ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেল। এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে 17 মাস আগে, বা যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা নিয়ম হলো যখন একটি গণ অভ্যুত্থান হয়, সেটার একটা কাউন্টার গণ অভ্যুত্থান হয়। একটা বিপ্লব হয়, তার একটা প্রতি বিপ্লব হয়, এবং সঙ্গে সঙ্গে। এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না, প্রতি বিপ্লব হয় না, সেখানে প্রথম বিপ্লবটাও সফল হয় না। সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয়, সেটা কিউবাতে ধরেন, ভেনেজুয়েলাতে ধরেন, চিলিতে ধরেন, এমনকি রাশিয়াতে ধরেন, সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে। 1917 সনে যে রুশ বিপ্লব, এরপরে বলশেভিক, মেনশেভিক থেকে শুরু করে একেবারে লেনিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো বাংলাদেশে আমরা যে গত 17 মাস যাবৎ যা দেখছি, এটা প্রকৃত চিত্র নয়। পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে, কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে, জুডিশিয়ারিতে হয়েছে, আমলাতন্ত্র হয়েছে, সেক্রেটারিয়েট হয়েছে, একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন। কাউন্টার বিপ্লব হয়ে গেছে।
অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন যমুনাতে কর্তা ব্যক্তি, তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম। তো এই যে টগবগিয়ে সারা বাংলাদেশ ফুটছে, সেই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা, সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হাইয়েস্ট 48 ঘন্টা সময় দরকার। এমনকি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশনগুলো বন্ধ করে হলেও যদি, গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার এই যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে, শীতের এই সময়টাতে, এটা সরকারের জন্য অনেক অনেক নিরাপদ। অন্যথায় পচার শামুকে পা কাটতে পারে। সুতরাং সাধু সাবধান। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এই পোড়া কপাল, শ্রীলঙ্কার মতো দেশের রাষ্ট্রনায়কও বসে আমাদের দেশ নিয়ে তিরস্কার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, এবং সেই দিনও দেখতে হলো যে শ্রীলঙ্কা বাংলাদেশের সাহায্য সহযোগিতা নিয়েছে বহু বিপাকে, দুর্বিপাকে, দুর্যোগে। বাংলাদেশ শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্ক বরাবরই যে কোনো সরকারের সময় ভালো। এই শ্রীলঙ্কাতে যে অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব ঘটেছে, অনেকটা বাংলাদেশ স্টাইল, বাংলাদেশের মতো মেটিকুলাস ডিজাইন, বাংলাদেশের মতোই সেখানে দেশের বাইরে থেকে অস্ত্র ঢুকেছে, ভারী অস্ত্র ঢুকেছে। পার্থক্য শুধু একটাই, শ্রীলঙ্কার মানুষ সুশীলা টার্কির মতো একজনকে পেয়েছে যিনি নোবেল জয়ী না, আর আমাদের দুর্ভাগ্য আমরা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি। এই নোবেল জয়ী এবং নোবেল জয়ী না, দুজনের মধ্যে স্পষ্ট পার্থক্য। এই পার্থক্য খুব সহজেই আমাদের চোখের সামনে পরিষ্কার হয় যখন সুশীলা টার্কি দায়িত্ব গ্রহণ করে সাথে সাথে বলেন যে আমি 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিব। আর বাংলাদেশে যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলে আমি এই দেশে আজীবন সংস্কার চালাবো। যদি খায়েশ থাকতো, সাধ্য থাকতো, এই লোক কোনোভাবেই ইলেকশন দিত না। তাকে তো একরকম ঘেঁটিতে ধরে বিএনপি নির্বাচনটা দিয়েছে। এই দেশে মব কালচার, এই দেশে অনাচার, মাজারের উপরে হামলা। শ্রীলঙ্কায় তাদের কোনো ধর্মীয় উপাসনায় হামলা হয় না, গন্ডগোল হয় না, ওখানে মব হয় না। ওখানে বরঞ্চ 5 আগস্টে যেসব সন্ত্রাসী বাংলাদেশে নানান রকম অপকর্ম করেছে, যাদেরকে আড়াল থেকে হত্যা করেছে, তাদেরকে যেখানে ইনডেমনিটি দেওয়া হয়, শ্রীলঙ্কায় সেখানে অপরাধীকে ধরে আইনের আওতায় আনা হচ্ছে। সেই সুশীলা টার্কি দেখেন বাংলাদেশকে এখন কিভাবে কথা বলছেন। সুশীলা টার্কি একটি বক্তব্য পত্রপত্রিকা মিডিয়া এসছে, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সুশীলা টার্কি, সরি আমি এর আগে শ্রীলঙ্কার নাম নিয়েছি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি নেপাল বলতে গিয়ে আমি শ্রীলঙ্কার কথা বলেছি। নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা টার্কি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন। আর বাংলাদেশে তরুণ প্রজন্ম চাপ দিলে বাংলাদেশে গর্ববোধ করে। তরুণ প্রজন্ম বলবো না, বিপদগামী তরুণ প্রজন্ম। সুশীলা টার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করে বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে, আর বাংলাদেশে এই আকস্মিক ঝড়টাকে তারা অনিবার্য করে তুলছে। বলে যে বিপ্লবী সরকার, জনগণ ম্যান্ডেট দিয়েছে, বলে না বাংলাদেশে। আচ্ছা, জেনজি তরুণেরাও প্রতিদিন বলছে আজ ছাড়ো কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কি? তিনি আক্ষেপ করে বলেন, কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বললে তাদের অপমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্কি জানান, তরুণ সমাজ ও রাজনৈতিক দলগুলোর কাছে থেকে তিনি এবং তার প্রশাসন ক্রমাগত কটু কথা ও গালিগালাজ শুনছেন। তিনি বলেন, আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি। সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না। তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে অনীহা ও ক্রমবর্ধমান হতাশার প্রসঙ্গে সুশীলা টার্কি বলেন, মিল আছে, কিন্তু বাংলাদেশেও তরুণদের মধ্যে নির্বাচনের কোনো আকাঙ্ক্ষা নেই। তারাও চেয়েছিল দীর্ঘমেয়াদ নির্বাচন না হোক। অনেকে প্রশ্ন তুলছেন নির্বাচনে আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। তবে তিনি স্পষ্ট করে দেন, তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না। দেখেন বাংলাদেশে ডক্টর ইউনূস কোন জায়গায় নিয়ে গেছে, যে আমাদের দেশ একটা অস্থিতিশীল দেশ, এইটা অন্য দেশের জন্য উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাদেশ চাই না। লজ্জা লাগবে না ডক্টর ইউনূস তার সরকারের? মুখ দেখানোর কথা বিশ্বের কাছে, বিশ্বের মানব, আরে বাপরে, সারা বিশ্ব গ্রহণযোগ্য। এখন নাক কান সব কাটা যাচ্ছে না,
নেপালের মতো দেশের প্রধানমন্ত্রী বলছে যে এই বাংলাদেশ চায় না, এই বাংলাদেশ হতে চায় না। বক্তব্য শেষে সজীর কার্কি তার সরকারের মানসিক অবস্থা তুলে ধরে বলেন, যারা বর্তমানে এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে বাইরে কোথাও গিয়েও তারা শান্তি ও স্বস্তি খুঁজে পাচ্ছেন না। তিনি গণমাধ্যমকে তাদের এই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরার আহ্বান জানান। আমি আর কিছুই বলতে চাই না, এই সরকার যাওয়ার পর মূল্যায়ন হবে, এবং আমি নিশ্চিত যদি একটা ভালো সরকার আসে, যতই আন্ডারস্ট্যান্ডিং করুক তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে, এই সরকারে যারা ছিল তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, আগামী 100 বছরও বাংলাদেশ ক্ষমা করবে না।